কোষ ও এর গঠনের আজকে সপ্তম ক্লাস। কোষ ও এর গঠনের আজকে হচ্ছে সপ্তম ক্লাস। ঠিক আছে, তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সবাই জয়েন করে ফেলো। সবাই ক্লাসে জয়েন করে ফেলো। আর সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাও তো। দাঁড়াও, চশমাটা পরে। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো। আজকে আমরা পড়াশোনা করব ডিএনএ নিয়ে। সবাই ফ্রেন্ডদের মেনশন করতে থাকো, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব। লাইভ ক্লাসে জয়েন করো সবাই। আজকে আমরা করতেছি কোষ ও এর গঠনের সপ্তম ক্লাস। আজকে আমরা পড়াশোনা করব ডিএনএ নিয়ে। আজকে আমাদের আলোচনার টপিক ডিএনএ। ওকে, ঠিক আছে ভাইয়া, দেখি কে কে ক্লাস জয়েন করলাম। আচ্ছা, জয়েন করছো? ওকে, আমরা একটু চেক করে দেখি কতজন জয়েন করলাম, তারপর আমরা ক্লাসটা শুরু করব। ওকে, মঞ্জিল ইসলাম জয়, 23 ব্যাচ। ওকে, ঠিক আছে। আচ্ছা বলো তো, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আসো আমরা দেখি গত ক্লাসে আমরা কি পড়ছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম ক্রোমোজোম নিয়ে, রাইট? এই যে আসো, গত ক্লাসের টপিকগুলো একটু দেখি, তারপর আমরা নতুন ক্লাস শুরু করতেছি। গত ক্লাসে আমরা পড়েছি ক্রোমোজোমের ভৌত গঠন। আমরা জানি ক্রোমোজোমের মধ্যে কি আছে, ক্রোমাটিন, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, বাহু, কাইনেটোকোর, ক্রোমিয়ার, গৌণকুঞ্চন, স্যাটেলাইট, এগুলো সব আমরা পড়ছি, ঠিক না? হ্যাঁ। তো আজকে আমরা পড়ব, এই যে দেখো এগুলো সব আমরা পড়ছিলাম, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোসোম, গৌণখাস, মুখ্য খাস। কিছু না বুঝলে আমাকে বলিও, হ্যাঁ, ঠিক আছে? ওকে, তো আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে প্রধানত কি থাকে ভাইয়া? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে। আসলে অনেক কিছু থাকে ক্রোমোজোমের মধ্যে। কি থাকে? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতবায়ন, এনজাইম, এই চারটা থাকে, রাইট? ওকে, নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? 2 ধরনের, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ, তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ডিএনএ। আজকে আমরা ডিএনএ নিয়ে পড়বো, আরেকদিন আরএনএ নিয়ে পড়বো। ওকে, ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ আল মাহমুদ। সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করো।
ওকে, তো এই যে আমাদের নিউক্লিক অ্যাসিড কয় ধরনের ভাইয়া? দুই ধরনের, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, এবং আরেকটা হচ্ছে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তো প্রধানত ডিএনএ। ওকে, তো এই ডিএনএকে কি বলা হয়? মাস্টার মলিকিউল। কি বলা হয় ভাইয়া? মাস্টার মলিকিউল। তো এই যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, এগুলার মধ্যে আসলে কি থাকে? তিনটা জিনিস থাকে। কি কি জিনিস? পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত বেস এবং ফসফরিক অ্যাসিড। খেয়াল করো ভাইয়া, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কয়টা জিনিস থাকে? তিনটা জিনিস, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত বেস এবং ফসফরিক অ্যাসিড। এই তিনটাকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। এই তিনটাকে একসাথে কি বলা হচ্ছে ভাইয়া? নিউক্লিওটাইড। আসো আমরা এখানে দেখি, এই যে এই ছবিটার এখানে আমরা একটু ফোকাস করব। এই কথা ক্লিয়ার বোঝা যায় ভাইয়া? এই যে তিনটা জিনিস থাকে দেখো, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত বেস, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত বেস এবং ফসফরিক অ্যাসিড, তিনটা জিনিস নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে। সো এগুলোকে আমরা বলতেছি নিউক্লিওটাইড। কি বলতেছি ভাইয়া? নিউক্লিওটাইড। আর শুধুমাত্র পেন্টোজ সুগার, দাঁড়াও একটু সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দেই। আর শুধুমাত্র এই দুইটা জিনিস যদি থাকে তখন তাকে আমরা বলতেছি নিউক্লিওসাইড। ভাইয়া খেয়াল করো, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটা জিনিস থাকলে তাকে বলে নিউক্লিওটাইড। টাইট মানে থ্রি, ট্রাই মানে থ্রি, এই জন্য তিনটা জিনিস। হ্যাঁ, আর নিউক্লিওসাইড কাকে বলে? পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ঘটিত বেসকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। ওকে, তো এখন এগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসবে যে নিউক্লিওসাইড কি কি নিয়ে গঠিত। মনে রাখা খুবই ইজি। এই তিনটা জিনিস থেকে ফসফরিক অ্যাসিডকে যদি আমরা সাইড করে দেই তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিউক্লিওসাইড। ইজি না ভাইয়া? হ্যাঁ, অনেক ইজি। ওকে, এখন খেয়াল করো, ডিএনএ কাকে বলে? ভাইয়া ডিএনএ কাকে বলে? ভাইয়া ডিএনএ কাকে বলে? খেয়াল করো, এই যে আমরা একটা ডিএনএ অ্যাড করেছি, রাইট? হ্যাঁ, তো ডিএনএ কি? ডিএনএর গঠন কাকে বলে? এটার জন্য একটা সুন্দর কথা আছে, কথাটা আমি লিখে দিচ্ছি। ডিএনএ হচ্ছে দুইটি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। ভাইয়া খেয়াল করো, ডিএনএ মানে কি? ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটা কি জিনিস? এটা হচ্ছে দুইটি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। কথা বোঝা যায়? আসো আমরা দেখি। ভাইয়া একটু জুম করেন। আব্দুল্লাল মাহমুদ, লেখা দেখা যায় না? হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে তো। আসো এই কথাটাকে আমরা ভাঙ্গাই। ডিএনএ হচ্ছে দুইটি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এটা তোমাদের বইয়ে লেখা আছে কিনা কে জানে, এটা একটু লিখে নিও। হ্যাঁ, সুন্দর কথা এটা। ডিএনএ কয়টা জিনিস নিয়ে গঠিত ভাইয়া? দুইটা। কয়টা? দুইটা। কিসের? পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। সর্পিলাকার, সর্পিলাকার মানে সাপের মতো পেঁচানো। ভাইয়া খেয়াল করো, এই যে এখানে এখানে আমরা সাপের মতো, এই যে একটা এবং এইটা কয়টা? দুইটা। তাহলে আমরা যদি বলি যে ভাইয়া এটা একটা পলিনিউক্লিওটাইড, এটা একটা পলিনিউক্লিওটাইড এবং এইটা আরেকটা পলিনিউক্লিওটাইড, তাইলে কি ভুল হবে ভাইয়া?
আমরা যদি বলি যে ভাইয়া এইটা একটা পলিনিউক্লিওটাইড, এইটা আরেকটা পলিনিউক্লিওটাইড, তাইলে কি ঠিক আছে? দেখো ডিএনএ হচ্ছে দুইটি পলিনিউক্লিওটাইড, ওকে, একটা পলিনিউক্লিওটাইড দুইটা পলিনিউক্লিওটাইড, এর সর্পিলাকার গঠন, সর্পিলাকার মানে সাপের মতো পেঁচানো, সর্পিলাকার মানে কি সাপের মতো পেঁচানো, এই যে সাপের মতো পেঁচানো, একটা সাপের মতো পেঁচানো গঠন, আরেকটা সাপের মতো পেঁচানো গঠন, কয়টা হইলো বলো তো? দুইটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইফতিয়া ইসলাম মিলি, ভালো আছো তুমি? আচ্ছা ঠিক আছে। দেখো এখন পলিনিউক্লিওটাইড বলতে কি বোঝায়, আসো আমরা এই কথাটাকে ভাঙ্গাই। ভাইয়া পলি মানে কি বলো তো? পলি মানে অনেক, পলি মানে অনেক বা বহু। নিউক্লিওটাইড মানে কি ভাইয়া বলো তো? নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড মানে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কি? এই যে আমরা একটু আগেই দেখছি পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত বেস এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটা মিলে হয় নিউক্লিওটাইড। সো আসো আমরা একটু দেখি। তো এই যে আমাদের পলিনিউক্লিওটাইড, আমরা যদি বলি যে ভাইয়া এইখানে একটা পলিনিউক্লিওটাইড আছে, এইখানে একটা পলিনিউক্লিওটাইড আছে, এইখানে আরেকটা পলিনিউক্লিওটাইড আছে, আরেকটা পলিনিউক্লিওটাইড, আরেকটা পলিনিউক্লিওটাইড, আরেকটা পলিনিউক্লিওটাইড, তাইলে কি ভুল হবে? একটা দুইটা এরকম অনেকগুলো পলিনিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড একটা নিউক্লিওটাইড, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড মিলে হয়ে গেছে পলিনিউক্লিওটাইড। কথা কি বোঝা যায়? ওকে। অনুরূপভাবে এই যে পলিনিউক্লিওটাইড, পলি মানে অনেক, সো এখানে অনেকগুলো নিউক্লিওটাইড আছে, রাইট? হ্যাঁ, এখানেও অনেকগুলো নিউক্লিওটাইড আছে। ওকে, এখন নিউক্লিওটাইড মানে কি ভাইয়া? পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত বেস এবং ফসফরিক অ্যাসিড। তো পেন্টোজ সুগার তো আমরা বুঝতেছি যে পেন্টোজ সুগার মানে এমন একটা সুগার যেটা দেখতে এরকম এরকম হবে, রাইট? 5 কার্বন বিশিষ্ট, এটা তো 5 কার্বন, এই যে 1 2 3 4 5, তো এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। নাইট্রোজেন ঘটিত বেস কি? আসো আমরা নাইট্রোজেন ঘটিত বেস কি একটু দেখি, একটুখানি ওয়েট করো, দেখাচ্ছি তোমাদের। এই যে আসো, এই তিনটা জিনিস নিয়ে আমরা একটু কথা বলবো। এক নম্বরে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার দুই ধরনের হয়, একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা রাইবোজ সুগার, আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার, খেয়াল করো ভাইয়া, এই কথাটার মধ্যে ডি কথাটা আছে, রাইট? ডি কথাটা আছে। ডি মানে কি জানো? ডি মানে নাই বা চেঞ্জ। ডি মানে হচ্ছে নাই বা চেঞ্জ। যেমন ডিসেন্ট্রালাইজড মানে কি সেন্টার চেঞ্জ করা হয়েছে, ডিসেন্ট্রালাইজড। ডিঅক্সি, ডিঅক্সি মানে কি অক্সিজেন চেঞ্জ করা হয়েছে বা অক্সিজেন নাই করে দেওয়া হয়েছে। এখন খেয়াল করো, এই যে এটা হচ্ছে রাইবোজ সুগার, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। তো এইখানে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, ওকে। তো এর 2 নাম্বার কার্বনে এখানে অক্সিজেন আছে, রাইট? ভাইয়া খেয়াল করো, 2 নাম্বার কার্বনে অক্সিজেন আছে, এই যে 2 নাম্বার কার্বনটাতে ওএইচ, ওএইচ আছে, মানে একটা অক্সিজেন আছে। কিন্তু ডিঅক্সিরাইবোজ সুগারে দেখো 2 নাম্বার কার্বনে, এখানে 2 নাম্বার কার্বনে কোনো ও নাই, তার মানে কি এইখানকার যে ও মানে অক্সিজেনটাকে চেঞ্জ করা হয়েছে, নাই করে দেওয়া হয়েছে, এই জন্য ডিঅক্সি। ডিঅক্সিরাইবোজ সুগার আর রাইবোজ সুগার কি বুঝেছো এবার? রাইবোজ সুগার আর ডিঅক্সিরাইবোজ সুগার কি বুঝছো ভাইয়া? মাহবুব আলম, ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাস বুঝতেছো? খেয়াল করো, রাইবোজ সুগার আর ডিঅক্সিরাইবোজ সুগার কি? দেখো রাইবোজ সুগারে এটা আমরা বলতেছি যে এটা হচ্ছে ভাইয়া পেন্টোজ সুগার। কি সুগার? পেন্টোজ সুগার। পেন্টোজ মানে কি? পেন্টা মানে কি? পেন্টা মানে 5, হেক্সা মানে 6, এগুলো তো আমরা জানি, ব্রাজিলের হেক্সা মিশন 6, আর পেন্টা মানে কি 5। তো এই যে পেন্টোজ সুগার মানে এই সুগার বা চিনিতে 5টা কার্বন থাকবে। দেখো আসলেই 5টা কার্বন আছে, 1টা 2টা 3টা 4টা, এই যে 5টা কার্বন, ঠিক আছে? তো এই যে 2 নাম্বার কার্বন ভাইয়া, এই যে 2 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনে
রাইবোজ সুগারের ক্ষেত্রে অক্সিজেন আছে, কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে অক্সিজেন নাই, মানে অক্সিজেনটা চেঞ্জ করা হয়েছে। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ডিঅক্সি রাইবোজ সুগারের কয় নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না? বলো, ডিঅক্সি রাইবোজ সুগারের কয় নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না? 2 নাম্বার কার্বনে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় এসেছিল, আমি যখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছি তখন এটা আসছিল। ঠিক আছে, ওকে। তাহলে রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার গেল। এই যে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা, পাঁচটা। সো এটাকে এভাবেও লেখা যায়, এই যে 5টা বাহু, হ্যাঁ, একটা ঘরের মতো করে দেওয়া যায়। ওকে, আচ্ছা, এই যে দেখছো 2 নং কার্বনে অক্সিজেন উপস্থিত, ডিঅক্সিজেন মানে অক্সিজেন নাই। ওকে, এখন নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা বেস, বেস মানে ক্ষার, অ্যাসিড আর ক্ষার আমরা চিনি না, অ্যাসিড মানে কি অ্যাসিড, আর অ্যালকালি বা বেস এই যে ক্ষারক, হ্যাঁ, ঠিক আছে। তো এই ক্ষারক কয় ধরনের হয় ভাইয়া? 5 ধরনের হয়। কি কি আসো আমরা দেখি। এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, আর একটা হচ্ছে ইউরাসিল। কয়টা ভাইয়া? 5টা। এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তো দেখো নাইট্রোজেন ঘটিত বেস কয় ধরনের হয় ভাইয়া? 5 ধরনের হয়। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ওকে, আবার বলতেছি, নাইট্রোজেন ঘটিত বেস কয় ধরনের হয়? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তো এই যে আমাদের এই 4টা এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4টা অংশ থাকে ডিএনএতে। কিসের মধ্যে থাকে ভাইয়া? ডিএনএ। তো ডিএনএতে থাকে কি কি থাকে ভাইয়া? ডিএনএতে থাকতেছে এই 2টা আর এই 2টা। ঠিক আছে, ডিএনএতে থাকতেছে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। কিন্তু এই যে আমাদের মিস্টার আরএনএ, আরএনএতে কি থাকে জানো? আরএনএতে এডেনিন, গুয়ানিন থাকে, ইউরাসিল থাকে, আর সাইটোসিন থাকে। ঠিক আছে, আচ্ছা, আসো আমরা এটা একটু খেয়াল করি। ভাইয়া ডিএনএতে কি কি থাকতেছে তাহলে খেয়াল করো। শোনো, এগুলা কিন্তু পরীক্ষায় এগুলাই আসে। ডিএনএতে কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, জিতে গুয়ানিন, সিতে সাইটোসিন, টিতে থাইমিন। কয়টা জিনিস থাকে? 4টা। আর আরএনএতে কি কি থাকে ভাইয়া? আরএনএতে কি কি থাকে? এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তার মানে চেঞ্জটা হচ্ছে কোথায়? থাইমিন আর ইউরাসিলে, রাইট? ডিএনএতে থাইমিন থাকে, আরএনএতে থাকে না। আর আরএনএতে ইউরাসিল থাকে, ডিএনএতে ইউরাসিল থাকে না, থাইমিন থাকে। ওকে ভাইয়া, দেখো ডিএনএতে এই 4টা জিনিস থাকে, আরএনএতে এই 4টা জিনিস থাকে। ক্লিয়ার? এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএ থাকে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। ওকে, আচ্ছা, এর মধ্যে নাইট্রোজেন বেসগুলো কিভাবে থাকে? এই যে দেখো, এই যে আমাদের একটা ডিএনএ, ওকে, তো এই ডিএনএর মধ্যে এই দিকে যদি এডেনিন থাকে, এই দিকে থাকবে থাইমিন। এদের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ড থাকে। আর এদিকে যদি গুয়ানিন থাকে, এদিকে থাকে সাইটোসিন। ভাইয়া খেয়াল করো, মানে ব্যাপারটা এরকম, সবাই জোড়ায় জোড়ায় থাকতে চায়, সবাই ডিপ্লয়েড অবস্থায় থাকতে চায়, রাইট? ওকে, তো এদের মধ্যে থেকে এডিনিন আর থাইমিন একসাথে থাকে, আর জি সি একসাথে থাকে। ওকে, তো এই যে আমাদের এটি একসাথে থাকতেছে আর জিসি আলাদা একসাথে থাকতেছে। এটি বা অ্যাডেনিন আর থাইমিনটাকে বলা হয় পাইরিন। কি বলা হচ্ছে ভাইয়া? এই 2টাকে আবার একসাথে বলে পাইরিন। কি বলে ভাইয়া? পাইরিন। ওকে,
আর জিসি কে একসাথে বলতেছে পাইরিমিডিন। এগুলো লিখে নিতে পারো, এটা সুন্দর করে গুছায় লিখে রাখার জন্য। সানজিদা ইসলাম নীলা, ওয়ালাইকুম আসসালাম। ফারদিন প্রেজেন্ট, ওকে। এখন দেখো পাইরিন কি ভাইয়া, এডেনিন আর থাইমিন একসাথে পাইরিন গঠন করে, মানে একসাথে বলা হচ্ছে পাইরিন। আর গুয়ানিন আর সাইটোসিনকে একসাথে বলতেছি পাইরিমিডিন। তো এডেনিন আর থাইমিন যখন অ্যাড হয় তখন 2টা হাইড্রোজেন বন্ধন থাকে, আর এখানে 3টা হাইড্রোজেন বন্ধন থাকে। কয়টা বন্ধন? 3টা আর 2টা, ওকে। তো এগুলা কার ক্ষেত্রে হচ্ছে বলো তো? ডিএনএর ক্ষেত্রে, রাইট? হ্যাঁ, ডিএনএর ক্ষেত্রে। কিন্তু আরএনএর ক্ষেত্রে কি হইতো ভাইয়া বলো তো? আরএনএর ক্ষেত্রে কি হইতো? আরএনএর ক্ষেত্রে এটি টি এর বদলে এইউ হয়ে যাইতো, রাইট? আর জিসি জিসি থাকতো। সবই ঠিক আছে, শুধু একটা জায়গায় চেঞ্জ, এই যে টি এর জায়গাটা চেঞ্জ, ইউ এর জায়গাটা চেঞ্জ, ঠিক আছে ভাইয়া? তুমি কি বুঝছো? এগুলা কি বলো তো? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। আচ্ছা, বুঝোনি কে কে আমাকে একটু বলো, কি পড়াচ্ছি বুঝতেছো কিছু? ভাইয়া শোনো, আবার ক্লিয়ার করে দেই। আবার বলতেছি, দেখো ডিএনএ এবং আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিড 3টা জিনিস নিয়ে গঠন হয়: পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। তো পেন্টোজ সুগার কয় ধরনের হয়? 2 ধরনের হয়, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, ওকে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক এরা কয় ধরনের হয়? 5 ধরনের হয়। কি কি? এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, ওকে। তো এখন এই 5টার মধ্যে এডেনিন আর থাইমিনকে বলা হয় পাইরিন, আর জিসি গুয়ানিন, থাইমিন, সাইটোসিনকে বলা হয় পাইরিমিডিন, ওকে। দুইটাকে একসাথে বলতেছি পাইরিন, এই দুইটাকে একসাথে বলতেছি পাইরিমিডিন। কিন্তু ভাই আমরা জানি যে এই যে ডিএনএতে থাইমিন থাকে আর আরএনএতে থাইমিনের বদলে ইউরাসিল থাকে, তাহলে পাইরিন ক্ষারকটার আরএনএর বেলায় কি হবে? এই টি এর জায়গায় ইউ বসায় দাও, এ ডাবল বন্ড ইউ, আর এখানে জি ডাবল ট্রিপল বন্ড সি, এটা তো ঠিকই আছে, ওকে ওকে। আর পেন্টোজ সুগার তো কি হচ্ছে? ফসফেট, ফসফরিক অ্যাসিড তো ফসফরিক অ্যাসিডই, ঠিক আছে। এই যে ফসফরিক অ্যাসিড তো ফসফরিক অ্যাসিডই, সমস্যা নাই, এখানে অত ভাগ নাই। তো এখন এই 3টা জিনিস মিলে আমাদের নিউক্লিওটাইড গঠন হয়, রাইট? ওকে। এখন আসো এই অংশটাতে খেয়াল করো, এই যে একটা একটা পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। আমরা বলছিলাম যে আমাদের ডিএনএ হচ্ছে 2টি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। ডিএনএ হচ্ছে কি ভাইয়া? 2টি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, রাইট? হ্যাঁ, 2টি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। আচ্ছা, তো এই পলিনিউক্লিওটাইড করার আগে আমাদের নিউক্লিওটাইড সম্পর্কে জানতে হবে, রাইট? হ্যাঁ, নিউক্লিওটাইড সম্পর্কে জানতে হবে। ভাইয়া নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড এই যে 3টা জিনিস মিলে গঠন হয়, আবার বলতেছি, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। বুঝতেছ? আচ্ছা, তো এই 3টা মিলে আমাদের কি তৈরি হচ্ছে ভাইয়া? পলিনিউক্লিওটাইড, নিউক্লিওটাইড গঠন হচ্ছে, এই 3টা মিলে হচ্ছে নিউক্লিওটাইড। তো এখন আসো আমরা একটা নিউক্লিওটাইড অ্যাড করার ট্রাই করি। আমরা এখন একটা নিউক্লিওটাইড অ্যাড করব। কি কি ভাইয়া থাকে বলো তো? একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা কি থাকে? পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগারটা আসো আমরা লিখি। ভাইয়া এটাকে যদি আমরা একটা পেন্টোজ সুগার বলি, এসতে সুগার, কোনো সমস্যা আছে বলো তো? এটা একটা পেন্টোজ সুগার। আবার দেখো, এটা একটা পেন্টোজ সুগার, ওকে। পেন্টোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন ঘটিত বেস দিব।
ধরো সেটা কি দিতে পারি আমরা, একটা নাইট্রোজেন ঘটিত বেস দিব, কি দিব বলো, এডিনিন বা যে কোনো তোমার যা ইচ্ছা তাই দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এডিনিন দিলাম। হ্যাঁ, আর একটা ফসফরিক অ্যাসিড দিব। হ্যাঁ, এই যে একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। এটা হচ্ছে কি একটা ভাইয়া পলিনিউক্লিওটাইড। আরেকটা পলিনিউক্লিওটাইড আড করি, আসো দেখি। আচ্ছা, এভাবেও তো আমরা আড করতে পারি, ঠিক না বলো, যে ভাইয়া এটা একটা পলিনিউক্লিওটাইড, এখানে একটা অ্যাডেনিন দিলাম, এটা সুগার, এটা অ্যাডেনিন, আর এখানে হচ্ছে ফসফরিক অ্যাসিড। বলো এটা একটা পেন্টোজ সুগার কি না ভাইয়া? খেয়াল করো তো, এটা কি, এটা কি অ্যাড করেছি আমি? ভাইয়া এটা কি অ্যাড করা হয়েছে? খেয়াল করো, এখানে একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস এবং একটা ফসফরিক অ্যাসিড দেওয়া হয়েছে। সো এটাকে যদি আমরা একটা পলিনিউক্লিওটাইড বলি, কারো কোনো আপত্তি আছে ভাইয়া? খেয়াল করো, আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকটা পড়তেছি। পলিনিউক্লিওটাইড, তাহলে এটা একটা পলিনিউক্লিওটাইড। ওকে, আচ্ছা এটা একটা পলিনিউক্লিওটাইড। তো এখানে যদি আমরা আরেকটা পলিনিউক্লিওটাইড দেই, আরেকটা পলিনিউক্লিওটাইড দেওয়া যায় না ভাইয়া? হ্যাঁ দেওয়া যায়। তো এরকম আমরা অনেকগুলো পলিনিউক্লিওটাইড দিই, আসো। আমরা অনেকগুলা পলিনিউক্লিওটাইড দেওয়ার ট্রাই করতেছি। কতগুলা অনেক, সরি পলিনিউক্লিওটাইড না তো, না, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। কি হইলো বলো তো? পলিনিউক্লিওটাইড, রাইট? পলিনিউক্লিওটাইড হইতে গেলে এগুলোকে অ্যাড করে দিতে হবে, আসো আমরা অ্যাড করে দেই। সো এটা একটা কি হইলো ভাইয়া বলো, এটা একটা কি হইলো বলো তো? পলিনিউক্লিওটাইড। আচ্ছা লিখেই তো দিছি আগে, তাহলে এটা একটা পলিনিউক্লিওটাইড, রাইট? কারো কোনো আপত্তি আছে ভাইয়া? ওকে, কারো যদি আপত্তি না থাকে, আমরা আরেকটা পলিনিউক্লিওটাইড নিয়েছিলাম, রাইট? হ্যাঁ, তো এখন খেয়াল করো, এটাও একটা নিউক্লিওটাইড। এই যে এই নিউক্লিওটাইড 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 সবগুলা মিলে একটা পলিনিউক্লিওটাইড গঠন হলো। এটা একটা কি ভাইয়া? নিউক্লিওটাইড। সো আমরা যদি এভাবে নিউক্লিওটাইডগুলো দিতে থাকি, তাহলে কি হচ্ছে বলো দেখি? এই নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইডের মধ্যে আমরা কানেকশন তৈরি করে দিব, আসো দেই। আচ্ছা, আমরা এটাকে সোজা করে দেই। হ্যাঁ, শোনো এটা মিলতেছে, আমরা এই যে বাঁকা করতে গিয়ে একটু প্রবলেম করছি, দাঁড়াও আমরা এখনই সোজা করতেছি সব। সব এলোমেলো হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, আমরা আবার নতুন করে শুরু করতেছি, একটুখানি ওয়েট করো। হ্যাঁ, ভাইয়া একটুখানি ওয়েট করো, এটা এলোমেলো হয়ে গেছে তো। এই যে ভাইয়া এটা একটা নিউক্লিওটাইড,
আরেকটা নিউক্লিওটাইড। ওকে, তো এই দেখো ভাইয়া, এটা কি ভাইয়া বলো? আসো আমরা সুন্দর করে বুঝতেছি। এই পুরাটা একটা কি ভাইয়া? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। ওকে, তাহলে এই একটা নিউক্লিওটাইড এরকম অনেকগুলো নিউক্লিওটাইড হইলে এই পুরাটাকে আমরা বলবো পলিনিউক্লিওটাইড। ওকে, তো আসো আমরা পলিনিউক্লিওটাইডগুলো কানেক্ট করে দেই। পলিনিউক্লিওটাইড হয়ে গেছে। ওকে, আচ্ছা, অনুরূপভাবে এই দিকেও আমরা হচ্ছে পলিনিউক্লিওটাইড তৈরি করব। প্রথমে একটা করে নিউক্লিওটাইড তৈরি করব। তো অন্য দিকে দেওয়ার সময় আমরা হচ্ছে একটু, যেহেতু এটা উল্টা দিকে, কাজে এটা উল্টা করে অ্যাড করব। ঠিক আছে, এই হচ্ছে এই 20-30 মিনিট। ঠিক আছে, শোনো, এটা একটা সুগার, পেন্টোজ সুগার। এর সাথে আমরা কি দেবো একটা ভাইয়া? একটা ফসফেট দিব। ওকে, আর এই দিকে একটা কি দিব? এই যে এইখানে কি দিব বলো তো? এইখানে দিব নাইট্রোজেন ঘটিত বেস। একটা কোন নাইট্রোজেন ঘটিত বেস দিব? এর সাথে কি হয় ভাই বলো তো? টি। তোমাদের কি মনে আছে যে এর সাথে টি হয়? আমরা কিন্তু আগে পড়েছিলাম এর সাথে টি হয়, সি এর সাথে ট্রিপল বন্ড দিয়ে জি হয়, রাইট? ওকে, সো কই গেল? আমরা এরকম ভাবে দিতে থাকি। হ্যাঁ, একটুখানি দেখো ভাইয়া, খেয়াল করো। এখন এই যে এখানে এর বদলে কিন্তু অন্য কিছু থাকতে পারে না? আচ্ছা, আমরা এগুলো চেঞ্জ করে দেই, কারণ আমাদের এই নাইট্রোজেন বেসগুলো তো আর সবসময় এডিনিন আর থাইমিন থাকবে না। সো এগুলো চেঞ্জ করে দেই। এখানে হচ্ছে ইচ্ছে মতো দাও, কি হতে পারে? জি হতে পারে। সো এই দিকে কি হবে? সি হবে, ট্রিপল বন্ড। এখানে যদি তুমি টি দাও তাহলে এখানে ডাবল বন্ড দিয়ে এ দিতে হবে, রাইট? হ্যাঁ, দাও না, তোমার যা ইচ্ছা ভালো লাগে দিতে পারো। এখানে যদি তুমি সি দাও তাহলে এদিকে দিবা জি, ট্রিপল বন্ড। ওকে, এ টি ডাবল বন্ড, এখানে জি, এখানে সি, ট্রিপল বন্ড। ভাইয়া তুমি কি বুঝছো? তাহলে খেয়াল করো, এই যে এই সাইডে আমাদের কি তৈরি হইলো? একটা পলিনিউক্লিওটাইড তৈরি হয়েছে, এবং এই সাইডে আরেকটা পলিনিউক্লিওটাইড তৈরি হয়েছে। ভাইয়া তুমি কি বুঝতেছো? দেখো, একটা নিউক্লিওটাইড আর অনেকগুলো নিউক্লিওটাইড। একটা হইলে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে তিনটা জিনিস থাকবে: পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, আর নাইট্রোজেন ঘটিত বেস। ওকে, তো এই তিনটা মিলে হচ্ছে নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইড, দুইটা, তিনটা, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড মিলে এটা আমাদের একটা পলিনিউক্লিওটাইড তৈরি হয়েছে। এই দিকে আরেকটা পলিনিউক্লিওটাইড তৈরি হয়েছে। তো এখন দেখো ভাইয়া, এই দুইটা পলিনিউক্লিওটাইড কিভাবে অ্যাড থাকতেছে আমরা কি বুঝেছি? এটি হইলে ডাবল বন্ড, জিসি হইলে ট্রিপল বন্ড। ওকে, আচ্ছা, তো এখানে আমরা সোজা করে দেখিয়েছি, কিন্তু আসলে এটা থাকবে প্যাঁচানোভাবে। কিভাবে থাকবে বলো? প্যাঁচানোভাবে থাকবে। সো আমরা বলতে পারি ডিএনএ কি? দুইটি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এই যে দেখো, এই অংশটা খেয়াল করো, এই অংশটা দেখছো? এই অংশটা আমরা এতক্ষণ বোঝার ট্রাই করলাম। এই যে এরকম করে ছিল, আর এটাকে আমরা ভাঙলে ভিতরে এরকম দেখতে পাবো। তো স্টুডেন্টরা এটা সহজে বুঝে না, আমি তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা কি এই গঠনটা বুঝতে পারছো ভাইয়া? ভাইয়া তোমরা কি এই গঠনটা বুঝতে পারছো? ওকে, তো এখন খেয়াল করো, ডিএনএর মধ্যে কিছু প্রান্ত থাকে। ডিএনএর মধ্যে কি থাকে ভাইয়া? প্রান্ত থাকে, ইন্ট থাকে। যেমন এই নিউক্লিওটাইডটার ক্ষেত্রে শুরু হয়েছে 5 প্রান্ত দিয়ে, 5 প্রাইম, এবং শেষ হয়েছে 3 প্রাইম।
প্রান্ত জিনিসটা কি আসলে তোমাদের বুঝাই, আসো। তৃষা ইসলাম জিম বলছে বুঝছি, ওকে। অ্যাপিস ইন্ডিকা, তাইবা জ্যোতি, ফারদিন, নীলা, আলম, মাহমুদ, তোমরা বুঝছো? ওকে। তো দেখো ডিএনএর মধ্যে দুইটা ইন্ট থাকে, কি কি ভাইয়া? একটা হচ্ছে 5 প্রাইম, একটা হচ্ছে 3 প্রাইম। এই জিনিসটা কি? এটা 5 প্রাইম, এটা শেষ হওয়ার সময় 3 প্রাইম হয়ে গেল। আসলে দেখো আমরা পূর্ব পশ্চিম বলি না ভাইয়া, ভাইয়া আমরা কি বলি যে এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, রাইট? হ্যাঁ, একইভাবে আমাদের সুবিধার জন্য আমরা পূর্ব পশ্চিম বলি, কিন্তু ডিএনএর ক্ষেত্রে হিসাবের সুবিধার জন্য বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছে, একটা হচ্ছে 5 প্রাইম, পূর্বের উল্টা পশ্চিম, উত্তরের উল্টা দক্ষিণ। তো 5 প্রাইমের উল্টা হচ্ছে 3 প্রাইম, ওকে। আচ্ছা, তো এখন 5-এর সাথে উল্টা দিকে কে থাকবে? 5-এর সাথে উল্টা দিকে থাকবে অবশ্যই 3 প্রাইম। তাহলে এই 3 প্রাইমের আরেক প্রান্ত হবে অন্যটা, পূর্বের উল্টা পশ্চিম, 3 প্রাইমের উল্টা হবে 5 প্রাইম, ওকে। বুঝছো? তোমরা কি প্রান্তগুলো বুঝতে পারছো ভাইয়া? 5 প্রাইম, একটা হচ্ছে 3 প্রাইম, আর এটা 3 প্রাইম হইলে এটা হচ্ছে 5 প্রাইম, ঠিক আছে? সো আসো আমরা এখানে এখন বলি, আমরা যদি এখানে বলি যে এটা হচ্ছে আমাদের 5 প্রাইম, তাহলে এই যে নিচের অংশটা হবে আমাদের 3 প্রাইম, ওকে। আর এটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা হবে 3 প্রাইম, আর এটা হবে 5 প্রাইম। বুঝতেছো ভাইয়া? এই তোমরা কি বুঝছো এটা? প্রান্তগুলা বুঝো নাই কে কে বলো দেখি? এই ভাইয়া বুঝছো? একটু রেসপন্স করো। আচ্ছা বলো দেখি, এ আর টির মধ্যে কয়টা বন্ড হবে? এ আর টি এর মাঝখানে কয়টা বন্ড? 2টা বন্ড নাকি 3টা বন্ড হবে বলো? এ আর টি, অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে কয়টা বন্ড হবে? 2টা বন্ড নাকি 3টা বন্ড বলো? মাহমুদ বুঝেছে, জিম বুঝেছে, আচ্ছা। শিশিরও বুঝছে, ওকে। এখন দেখো এই যে আমাদের নিউক্লিওটাইড, হ্যাঁ 2 বন্ড, এটির মধ্যে 2 বন্ড, জিম, তৃষা ইসলাম জিম, ভেরি গুড। তো নিউক্লিওটাইড 3টা জিনিস নিয়ে আবার বলতেছি, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। তো এই নিউক্লিওটাইড থেকে আমরা যদি এই ফসফরিক অ্যাসিডকে সাইড করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে কি পাবো ভাইয়া? নিউক্লিওসাইড। মানে এই দুইটা জিনিস, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ঘটিত বেস মিলে হবে নিউক্লিওসাইড। এখন আসো, এই দুইটা মিলে কি হবে? এই যে এটা হচ্ছে পেন্টোজ সুগার, এই দুইটা হচ্ছে নিউক্লিওসাইড, এই 3টা একসাথে হইলে হবে নিউক্লিওটাইড, ওকে। তো এখন দেখো আমরা কিছু নিউক্লিওসাইডের নাম জানবো। বিভিন্ন প্রকার নিউক্লিওসাইডের নাম শুনবো। নিউক্লিওসাইড মানে কি ভাইয়া? সুগার, পেন্টোজ সুগার, এর সাথে যদি আমার নাইট্রোজেন বেস অ্যাড করি তখন সেটা হয়ে যায় নিউক্লিওসাইড, ওকে। তো এই নিউক্লিওসাইড পেন্টোজ সুগার, তো পেন্টোজ সুগার কয় ধরনের হতে পারে ভাইয়া? 2 ধরনের। আমরা জানি যে পেন্টোজ সুগার 2 ধরনের হয়, একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা ডিঅক্সিরাইবোজ সুগার, ওকে। এখন নাইট্রোজেন ঘটিত বেস, এই নাইট্রোজেন ঘটিত বেস হতে পারে কি কি? এই যে অ্যাডেনিন হতে পারে, গুয়ানিন হতে পারে, ইউরাসিল হতে পারে, সাইটোসিন হতে পারে, আর থাইমিন হতে পারে, রাইট? ওকে। তো এখন এই রাইবোজের সাথে যদি অ্যাডেনিন যুক্ত হয়, এই যে রাইবোজ সুগারের সাথে যদি
অ্যাডিনিন নাইট্রোজেন বেসটা যুক্ত হয় তখন সেই নিউক্লিওসাইডের নাম হয়ে যায় অ্যাডিনোসিন। অ্যাডিনিন আর রাইবোজ হয়ে গেল অ্যাডিনোসিন, অ্যাডিনিন আর ডিঅক্সি রাইবোজ তাহলে ডিঅক্সি অ্যাডিনোসিন। একইভাবে নিউক্লিওসাইড গুয়ানিন, এই নিউক্লিওসাইডের নাম হবে গুয়ানোসিন, ডিঅক্সি রাইবোজ সুগারে হবে ডিঅক্সি গুয়ানোসিন। তো ইউরাসিল তো আর ডিঅক্সি রাইবোজে থাকে না, সো এটা বাদ, এটা হবে ইউরিডিন। সাইটোসিন হবে সাইটিডিন, ডিঅক্সি সাইটিডিন। থাইমিনের ক্ষেত্রে তো ডিএনের ক্ষেত্রে হয় না, আর এটা ডিঅক্সি থাইমিডিন। নিউক্লিওসাইডের নাম মনে থাকবে না ভাইয়া? এই পারবা না বলো? যদি বলা হয় রাইবোজ সুগারে যে অ্যাডেনিন থাকে, রাইবোজ সুগারের সাথে অ্যাডেনিন মিলিত হয়ে কোন নিউক্লিওসাইড গঠন করে? অ্যাডিনোসিন। রাইবোজ সুগারের সাথে গুয়ানিন মিলিত হয়ে কোন নিউক্লিওসাইড গঠন করে? গুয়ানোসিন। ডিঅক্সি রাইবোজের সাথে থাইমিন যুক্ত হয়ে কোন নিউক্লিওসাইড গঠন করে? ডিঅক্সি থাইমিডিন। যে ডিঅক্সির বেলায় সবগুলো ডিঅক্সি হবে। ওকে, এই বুঝছো এটা ভাইয়া? আর এটার সাথে যদি আমরা আবার ফসফেট যোগ করি তখন এই পুরোটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। দুইটা হইলে নিউক্লিওসাইড, তিনটা হইলে নিউক্লিওটাইড। হ্যাঁ, আব্দুল্লাল মাহমুদ ভাইয়া বুঝছো? ভাইয়া কিছুই আসতেছে না কেন? জিম কিছু আসতেছে না কেন? এই যে আমার ফোনে তো আসতেছে, আমি নিজেও ক্লাসটা করতেছি। আর নিউক্লিওটাইডগুলোর নাম কি হবে দেখো তাহলে? অ্যাডিনোসিন মনোফসফেট, একটা ফসফেট যুক্ত হয়েছে, একটা মানে মনো, কাজেই অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, সাইটিডিন মনোফসফেট, ইউরিডিন মনোফসফেট। জিম এখন দেখতে পাচ্ছ? আর ডিঅক্সি রাইবোজ হইলে কি? ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট। সহজ, পারবা না কেন? এখন এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে আমরা আরেকটি ফসফেট দিলাম, তখন হয়ে যাবে এডিপি। এডিপি কি? একটা মনোফসফেট, মনো মানে এক ভাইয়া। এই যে মনো মানে কি ভাইয়া? এক। আর দুই মানে কি বলো তো? দুই মানে হচ্ছে ডাই। কাজেই এএমপি একটা মনোফসফেটের সাথে আরেকটা মনোফসফেট হয়ে গেলে ডাইফসফেট হয়ে যায়, অ্যাডিনোসিন ডাইফসফেট। ইউরাসিল মনোফসফেটের সাথে আরেকটা ফসফেট দিলাম, তাই ইউরিডিন ডাইফসফেট। সহজ। একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড, দুইটা হইলে ডাইনিউক্লিওটাইড, তিনটা হইলে ট্রাইনিউক্লিওটাইড, অনেকগুলো হইলে পলিনিউক্লিওটাইড। ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেইন। একক হেলিক্স কি জানো? খেয়াল করো, এই যে এটা হচ্ছে একটা হেলিক্স, এইটা হচ্ছে আরেকটা হেলিক্স। এই জন্য ডিএনএর এই গঠনকে বলা হয় ডাবল হেলিক্স। ডিএনএর এই গঠনকে বলা হয় ডাবল হেলিক্স। এইটা একটা হেলিক্স, এইটা আরেকটা হেলিক্স। সো ডিএনএর এই গঠনকে আমরা বলতেছি ডাবল হেলিক্স কাঠামো। ডাবল হেলিক্স মডেল কে দেয় ভাইয়া? দুইজন বিজ্ঞানী দেয়, ওয়াটসন ও ক্রিক। ঠিক আছে? এই বুঝছো আজকে সবাই? জিম এখন বুঝতে পারতেছো? একটু পরে কর, আর 10-15 মিনিট পরেই শেষ হবে আমার। ওকে, জিম বুঝতেছে। এখন দেখো, এখান থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে। কি কথা? আসো দেখি। কত বাজে? 9:56। এখন 1 ঘন্টা হয় নাই। শোনো, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এগুলো আমরা মনে রাখবো। আসো দেখি। ডিএনএ ডাবল হেলিক্স কাঠামোতে কিছু এমসিকিউ আছে, এগুলো পরীক্ষায় আসে।
এই যে একটা 5-3 মুখী হইলে আরেকটা 3-5 মুখী হবে, এটা আমরা জানি। ডিএনএ অণুর দুটি সূত্রের প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। এই যে এ দিছে না, এর উপর একটা দাগ দিছে, এটাকে আমরা বলতেছি ভাইয়া অ্যাংস্ট্রম। কি বলতেছি? অ্যাংস্ট্রম। হ্যাঁ, 1 অ্যাংস্ট্রম সমান সমান 10 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান সমান 10 মিটার। 1 ন্যানোমিটার সমান সমান 10⁻৯ মিটার। মনে থাকবে? শোনো, এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ, এগুলা হিসাবটা মনে রাখতে হবে। 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার, আর 1 ন্যানোমিটার সমান সমান 10⁻৯ মিটার। ওকে, ওকে। তো এখানে কিছু বলছে, দেখো, ডিএনএ অণুর প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। এই কথাটা দ্বারা কি বুঝাইছে আসো আমরা দেখি। দাঁড়াও, তোমাদেরকে একদম মনে রাখার সহজ টেকনিক শিখাই দিচ্ছি। তারপরে আরেকটা কথা বলছে, হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড থাকে 25টি, মনোনিউক্লিওটাইড থাকে 10টি। এই চারটা কথা তোমার মনে রাখতে হবে। কি কথা ভাইয়া? এটা, 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 এই চারটা কথা মনে রাখতে হবে। যে ডিএনএ অণুর ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, এটা দ্বারা কি বুঝাইছে আসো আমরা একটু দেখার ট্রাই করব। হ্যাঁ, কোথায় রাখা যায় ভাইয়া? এখানে খেয়াল করো কি বলেছে, ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। ভাইয়া, ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। দাঁড়াও, সুন্দর করে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, আরো ভালো করে দেখাচ্ছি তোমাদের। খেয়াল করো, এই লেখা দেখা যায়, প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। তাহলে প্রত্যেকটা প্যাচ খেয়াল করো, আসো আমরা প্রত্যেকটা প্যাচকে দেখি। আচ্ছা, এই যে এই অংশটা একটা প্যাচ না বলো তো ভাইয়া? এই অংশটা একটা প্যাচ কিনা বলো তো? এটা একটা প্যাচ, রাইট? কারো কোনো সন্দেহ আছে যে ভাইয়া এই অংশটা থেকে এই অংশটা একটা প্যাচ? একটা প্যাচ কাকে বলে? এই যে এইটাকে একটা প্যাচ বলে, রাইট ভাইয়া? এটা একটা প্যাচ হয়েছে না, বা এটা একটা বৃত্ত হয়েছে। তো এই বৃত্তকে তুমি দুই ভাগ করো, তারপর আমরা এই রকম দুইটা অংশ পাচ্ছি না? এই দুইটা অংশকে তুমি এইরকম করে দাও। সমস্যা আছে? দেখো, এই অংশটাকে দিলাম এইখানে, এই অংশটাকে দিলাম এইখানে, কোনো সমস্যা? এইরকম একটা এস হইলে তাকে একটা প্যাচ বলতেছি। এইটা একটা প্যাচ। ওকে ভাইয়া, এইটা একটা প্যাচ। অথবা তুমি যদি এইখান থেকে ধরো, তাইলে এই যে এরকম একটা প্যাচ, মানে এই যে দেখছো একটা এসের মতো হইতে যতক্ষণ লাগবে আর কি, যে এটা একটা প্যাচ। তো এই প্যাচের দৈর্ঘ্য কত ভাইয়া বলো তো? 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম, ক্লিয়ার? এরপর খেয়াল করো,
তোমার এখানে বলেছে হেলিক্স দুটির ব্যাস, ভাইয়া খেয়াল করো, হেলিক্স দুটির ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এখন ব্যাস কাকে বলে? ভাইয়া এটা একটা বৃত্ত যদি হয়, আমরা জানি যে এটা একটা প্যাঁচানো, প্যাঁচানো মানে কি, এটা বৃত্তের মতো গঠন তৈরি করছে। তো ভাইয়া এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের এই কেন্দ্র থেকে এই অংশটাকে বলে ব্যাসার্ধ, পুরো অংশটাকে বলে ব্যাস। সো এটা একটা বৃত্ত, এই পুরো অংশটাকে আমরা বলবো ব্যাস। সো খেয়াল করো, এই পুরো অংশটাকে আমরা বলতেছি ব্যাস। ব্যাস কত ভাইয়া? 20 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? ওকে। এরপর আবার কি বলেছে? প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10। এই যে এরকম একটা ঘূর্ণনে একটা মনোনিউক্লিওটাইড থাকবে, দুইটা থাকবে, তিনটা থাকবে, চারটা থাকবে। কয়টা মনোনিউক্লিওটাইড থাকবে ভাইয়া? 10টা থাকবে। একটা হইলে মনোনিউক্লিওটাইড, আর অনেকগুলো হইলে এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। ওকে, বুঝতেছ? এই যে এগুলো একটা মনোনিউক্লিওটাইড, এই যে এগুলা। তো এরকম কয়টা মনোনিউক্লিওটাইড থাকবে ভাইয়া? 10টা। প্রতিটি ঘূর্ণনে কয়টা মনোনিউক্লিওটাইড থাকবে ভাইয়া? 10টা। আমরা যদি বলি যে 10টি মনোনিউক্লিওটাইড বা 10টি সিঁড়ি, কি বলতেছি ভাইয়া? 10টি সিঁড়ি। কারণ এই যে এটা থেকে এটা একটা সিঁড়ি, এটা থেকে এটা একটা সিঁড়ি, রাইট? হ্যাঁ, এরকম 10টা সিঁড়ি থাকবে। ঠিক আছে? বা 10 জোড়া মনোনিউক্লিওটাইড, এক জোড়া। তাহলে এইদিকে একটা মনোনিউক্লিওটাইড, এইদিকে একটা মনোনিউক্লিওটাইড, কয়টা হলো? এক জোড়া মনোনিউক্লিওটাইড, 2 জোড়া মনোনিউক্লিওটাইড, 3 জোড়া মনোনিউক্লিওটাইড, এইভাবে ভাইয়া 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে, বা আমরা বলতে পারি 10টি সিঁড়ি। ঠিক আছে? তাহলে এখন বলো তো, এই একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির যে দৈর্ঘ্য, এটা কতটুক হবে? এই সিঁড়ি থেকে এই সিঁড়ির দৈর্ঘ্য কতটুক হবে ভাইয়া? বুঝতেছো? দেখো, এই যে এই সিঁড়ি থেকে এই সিঁড়ির এই দৈর্ঘ্যটুকু কতটুক হবে খেয়াল করো। এই পুরাটা হচ্ছে 34 অংস্ট্রম, আর এখানে 10টা সিঁড়ি আসে। তাহলে একটা কত হবে? 34কে 10 দিয়ে ভাগ দাও, আমরা পেয়ে যাব 3.4 অ্যাংস্ট্রম। এই যে আমরা 4টা মান পাইলাম, 1 2 3 4, এই 4টা থেকেই তোমার পরীক্ষায় আসবে। ইভেন তোমার অ্যাডমিশন টেস্টে এগুলা থেকেই কোয়েশ্চেন আসবে। বুঝছো ভাইয়া? এই বুঝতেছো? 20 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম, 10টি সিঁড়ি, 3.4 অ্যাংস্ট্রম। এখন এটাকে অ্যাংস্ট্রমে না লিখে ন্যানোমিটারেও আসতে পারে। 20 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 2 ন্যানোমিটার। আর 34 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 3.4 ন্যানোমিটার। ওকে, আর 3.4 অ্যাংস্ট্রম মানে কি? 0.34 ন্যানোমিটার। ওকে ভাইয়া, আমরা একটু সাথে সাথে এইগুলো মনে রাখবো। হ্যাঁ, এই যে অ্যাংস্ট্রমকে 10 দিয়ে ভাগ দিলে ন্যানোমিটারে পাওয়া যায়। ওকে, এখন খেয়াল করো, আমরা এটা একটু সুন্দর করে লিখে দেই, তোমার পড়াটাকে আরেকটু গুছানো করে দেই। দাঁড়াও, 20 অ্যাংস্ট্রম হচ্ছে তার ব্যাস, হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, 34 ডিগ্রি হচ্ছে ঘূর্ণনের দৈর্ঘ্য বা প্রতিটি প্যাচ। প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, আর 10টি সিঁড়ি বা 10টি মনোনিউক্লিওটাইড, আর এটা হচ্ছে এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব। আচ্ছা, এগুলো লিখতে হবে না, তুমি পারবা, রাইট? সো এই যে এই জিনিসটা যে বুঝেছো ভাইয়া, তার কাছে ডিএনএ পানির মতো সহজ। বলো, আজকের ক্লাসে বুঝোনি এরকম কে কে আছো? ভাই, আজকের ক্লাসে বুঝো নাই এরকম কে কে আছো? সবাই বুঝছো? বলো, এই একটু জানাও আমাকে। ওকে, তোমাদের একটা কোয়েশ্চেন করি, বলো তো যে
পিউরিন কোন দুইটা জিনিস মিলে গঠন হয় বলো দেখি, পিউরিন কোন দুইটা জিনিস মিলে গঠন হয়? আব্দুল্লাল মাহমুদ বুঝতেছি ভাইয়া, জিম বুঝতেছে, ওকে। আর অন্যরা কমেন্ট করে না কেন? ক্লাস দেখে কমেন্ট করে না? আচ্ছা ভাইয়া, পিউরিন বেস কী কী নিয়ে গঠন হয় এটা একটু কমেন্ট করো। ততক্ষণে আমি তোমাদের জন্য একটু মার্কেটিংয়ের পোস্ট করি। হ্যাঁ, মার্কেটিং নিয়ে কথাবার্তা বলি। শোনো, এখন আমি তোমাদেরকে যেই ক্লাসগুলো নিচ্ছি ফ্রিতে, এগুলো কিন্তু আসলে ফ্রি ক্লাস না, এগুলো হচ্ছে পেইড ক্লাস, বুঝেছো? মানে আমাদের পেইড ব্যাচে অলরেডি ক্লাস চলতেছে, তো সেগুলাই আমি হচ্ছে ফ্রিতে নিচ্ছি, যাতে করে তোমরা এই ক্লাসগুলো দেখে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো, বুঝেছো? ওকে, তো আমাদের ফুল বায়োলজি কোর্সে ভর্তি চলতেছে। শোনো, বায়োলজি পড়া খুবই ইজি। বায়োলজি পড়তে হয় কিভাবে? ওয়ার্ড ভেঙ্গে ভেঙ্গে, যেমনটা আমি তোমাদেরকে দেখাই, ওয়ার্ড ভেঙ্গে ভেঙ্গে পড়তে হয়। বায়োলজি পড়তে হয় ওয়ার্ড ভেঙ্গে ভেঙ্গে, চিত্র আঁকায়, ড্রয়িং করে করে। শোনো ভাইয়া, অন্যান্য সব প্ল্যাটফর্মের সাথে বায়োলজি ভাইয়ার একটা বেসিক ডিফারেন্স হচ্ছে কি, এখানে দাঁড়া, নতুন পেজ নেই। অন্যান্য প্ল্যাটফর্মের সাথে আমাদের বেসিক ডিফারেন্স হচ্ছে যে আমি তোমাদেরকে কখনো স্লাইড পড়াই না, আমি তোমাদেরকে কখনো স্লাইড পড়াই না, আমি তোমাদেরকে পিডিএফ পড়াই, মেইন বইটাই পড়াই। এতে করে কি হয়, তুমি এই যে মেইন বইয়ের কোন কোন অংশ পড়তে হচ্ছে এটা তুমি বুঝতেছো, কিন্তু তুমি যখন অন্যান্য বিখ্যাত বিখ্যাত ভাইয়াদের ক্লাস করো, সেখানে তারা স্লাইড পড়ায় বা হচ্ছে এই যে লিখে লিখে পড়ায়। তো কথা হচ্ছে ভাইয়া, স্লাইড পড়লে তোমাকে নোট করতে হয়, রাইট? হ্যাঁ, তো তুমি যে নোট করবা, এতগুলা নোট করতেছো, তুমি পরীক্ষায় আগে নোট দেখে যাবা নাকি বই দেখে যাবা বলো তো? অবশ্যই তোমাকে বই দেখে যাইতে হবে, কিন্তু তুমি নোট পড়বা নাকি বই পড়বা, তুমি কনফিউজড হয়ে যাও। সো স্লাইড টাইপের যে ক্লাসগুলো হয় সেগুলোর একটা ড্রব্যাক হচ্ছে এটা একটা প্রবলেম। তোমরা মেইন বই ধরতে চাও না, মেইন বই পড়তে চাও না, এই জন্য তোমাদের অনেকের মেডিকেল চান্স হবে না। মেইন বই না পড়লে মেডিকেলে চান্স হবে না, মেইন বই না পড়লে এ প্লাস মিস হবে। সো স্লাইড পড়ানো যে ক্লাসগুলো আছে সেগুলোর থেকে আমাদের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই ভালো, কারণ আমি তোমাদেরকে মেইন বই পড়াচ্ছি, মেইন বইয়ের কোন কোন লাইন পড়তে হবে ডিরেক্ট তোমাদেরকে দেখায় দিচ্ছি। তুমি সহজেই বুঝতেছো যে ও আচ্ছা, এই অধ্যায়টার এই লাইনগুলো পড়তে হয়, যেটা অন্যান্য ভাইয়ের ক্লাসে হচ্ছে না। আর আমি তোমাদেরকে ওয়ার্ড ভেঙে ভেঙে পড়াই, আমি জানি না যে সব ভাইয়া ওয়ার্ড ভেঙে ভেঙে পড়ায় কি না। সব ভাইয়ারা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়ায় না, সব কলেজের টিচার ওয়ার্ড ভেঙে ভেঙে পড়ায় না। বায়োলজি ভাইয়া ওয়ার্ড ভেঙে পড়ায়, আরও কয়েকজন হয়তো পড়ায়, তাদের প্রতি স্যালুট। তুমি যখন ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বা তখন তোমাদের কাছে বায়োলজি খুবই ইজি লাগবে। শোনো, 25 ব্যাচ তোমাদের ফুল বায়োলজি, বোটানি, জুলজি কমপ্লিট করতে লাগবে 5 মাস, 26 ব্যাচের লাগবে 7 মাস। তোমরা এই কোর্সে পেমেন্ট করতে পারবে মান্থলি 1000 টাকা করে, 5 মাস 5000 টাকা, আর এই যে 26 ব্যাচ মান্থলি 1000 টাকা করে। কিন্তু তুমি যদি একসাথে পে করো ভাইয়া, তাহলে তুমি অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবা। এখানে তুমি পাবা হচ্ছে 4999 টাকায় এই পুরো কোর্সটা করতে পারবা, এখানে 3999 টাকায় পুরো কোর্সটা করতে পারবা। মানে তুমি যদি 25 ব্যাচের স্টুডেন্ট হও তাহলে তোমাকে প্রতি মাসে 1000 টাকা দিতে হবে, 5 মাসে 5000। কিন্তু যদি তুমি একবারে দাও, সরি ভুল বলছি, তাহলে তোমাকে এখানে দিতে হবে 3999 টাকা, 1000 টাকা ডিসকাউন্ট, আর এইখানে তুমি দিবা 4999 টাকা। ওকে, এই হচ্ছে আমার ফোন নাম্বার, তোমরা যারা ভর্তি হবা নক দিও, ঠিক আছে? মারিশা মানহা বলেছে 26 ব্যাচের 6 মাস লাগছে। হ্যাঁ মানহা, 25 ব্যাচের আমি 5 মাসের মধ্যে কভার করার ট্রাই করবো। হ্যাঁ, 5-6 মাস কাছাকাছি, অত সময় লাগবে না। এই যে মারিশা মানহা হচ্ছে আমার 24 ব্যাচের পেইড ব্যাচের স্টুডেন্ট, ওদের আমি 6 মাসের মধ্যে কমপ্লিট করাই দিছি। ওদের অনেক ডিটেলসে ক্লাস নিতাম, তোমাদেরও ডিটেলসে নিব, সমস্যা নাই, একটু তাড়াতাড়ি ক্লাস নেব। ওকে, তো এখন ভাইয়া খেয়াল করো, কেন তুমি এই কোর্সেই ভর্তি হবা? এত ভাইয়া থাকতে কেন তুমি আমার কোর্সেই ভর্তি হবা? এই যে এতগুলা কারণ বললাম,
এর বাইরে আরও কিছু কারণ আছে। সেই কারণগুলো কি ভাইয়া? কেয়ার, কারণটা হচ্ছে কেয়ার, কারণটা হচ্ছে গাইডলাইন। ভাইয়া তুমি যদি বন্দি পাঠশালায় বা এসিএসে ভর্তি হও, ভাইয়া তুমি বন্দি পাঠশালার ওই যে আবরার হামিম ভাইয়াকে কখনো নক দিয়ে বলতে পারবা না, তুমি কখনো এসিএসের শুভ্র ভাইয়াকে নক দিয়ে কথা বলতে পারবা না। তারা অবশ্যই ভালো পড়ায়, তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি। তাদের যেহেতু হাজার হাজার স্টুডেন্ট, কাজেই সিঙ্গেল তোমার সাথে কথা বলার সময় তাদের হবে না। কিন্তু যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা অত বেশি না, আমি এই কোর্সের সর্বোচ্চ 100 জনকে রাখবো, কাজেই তোমরা সরাসরি যে কোনো প্রবলেমে আমার সাথে গাইডলাইন নিতে পারবা, কেয়ার নিতে পারবা, যে কোনো প্রবলেম এনি টাইম আমাকে নক দিতে পারবা। এই যে আমাদের 24 ব্যাচের অনেক স্টুডেন্ট এখনও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যে ভাইয়া কিভাবে পড়বো, কোন বইটা পড়বো, মেডিকেলের জন্য কিভাবে পড়বো। খেয়াল করো, ওদের কোর্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরও ওরা আমার থেকে গাইডলাইন নিতে পারতেছে। তার মানে বায়োলজি ভাইয়া শুধু একটা ফ্যামিলি না, বায়োলজি ভাইয়া শুধু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না, বরং এটি একটা ফ্যামিলি, এটি একটা পরিবার। তুমি একবার বায়োলজি ভাইয়ের পেইড স্টুডেন্ট হয়ে গেলে তুমি আজীবন বায়োলজি ভাইয়ের সঙ্গে তোমার একটা কানেকশন থেকে যাবে, বুঝছো? তোমার সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে, ভালোবাসার সম্পর্ক, যেই সম্পর্ক আসলে তুমি অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে খেয়াল করো, তুমি ওইখান থেকে 6 মাস 1 বছরের কোর্স করবা, বের হয়ে যাবা, শেষ, তোমাকে আর ওরা চিনবে না, গুনবে না। কিন্তু বায়োলজি ভাইয়ের সাথে তোমার আজীবন সম্পর্ক থাকবে, লাইফ টাইম সম্পর্ক। আর তাছাড়া আমি যেহেতু ডাক্তার হচ্ছি, তোমাদের যে কোনো প্রবলেমে পরবর্তীতে আমার থেকে হেল্প নিতে পারবা। বললেই হবে যে ভাই আপনার স্টুডেন্ট ছিলাম, তোমাদের জন্য অনেক ডিসকাউন্ট করে দেবো, কম পেমেন্ট রাখবো, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তো যারা ভর্তি হবা তারা ভর্তি হয়ে যায়ও, অলরেডি আমাদের একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হওয়াই ভালো। আগে এটার পেমেন্ট ছিল 3000, এখন হয়ে গেছে 4000। এটা ছিল 3000, 4000, এখন হয়ে গেছে 5000। তার মানে যত দিন যাচ্ছে পেমেন্ট কিন্তু বাড়তেছে। সো সময় থাকতে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আর তোমরা যদি কেউ একসাথে 2 জন বা 3 জন ভর্তি হও তাহলে আরেকটু ডিসকাউন্ট করে দিব এখান থেকে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। আজকে আমরা কি কি পড়ছি আমরা একটু হচ্ছে যে রিকল করব, তারপর ক্লাসটা বন্ধ করে দিব, ঠিক আছে? আসো আমরা একটু দেখি, আসো আমরা একটু রিভাইজ দিই। ক্রোমোজোম কি নিয়ে গঠিত ভাইয়া? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ। তো নিউক্লিক অ্যাসিড 3টা জিনিস নিয়ে গঠিত। কি কি ভাইয়া? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, এই 3টাকে একসাথে বলা হচ্ছে নিউক্লিওটাইড। তো আমাদের ডিএনএ কি ভাইয়া? ডিএনএ হচ্ছে 2টি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এটা একটা পলিনিউক্লিওটাইড, এটা একটা পলিনিউক্লিওটাইড। তার মানে এখানে অনেকগুলো মনোনিউক্লিওটাইড থাকবে। ওকে, মনোনিউক্লিওটাইড কোথায় অ্যাড করছি? এই যে মনোনিউক্লিওটাইড অনেকগুলো মিলে হয়ে গেছে পলিনিউক্লিওটাইড। 2টা পলিনিউক্লিওটাইড তৈরি করছে আমাদের ডিএনএ, ঠিক আছে? আর এই যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কি কি আছে ভাইয়া? এই যে ডিএনএতে যেহেতু 2টা পলিনিউক্লিওটাইড, এটা একটা হেলিক্স, এটা হচ্ছে আরেকটা হেলিক্স, 2টা হেলিক্স, হ্যাঁ, ডাবল হেলিক্স। তো এই হেলিক্সের প্রতিটি প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রোম, ব্যাস হচ্ছে ভাইয়া 20 অ্যাংস্ট্রোম, আর প্রত্যেকটা প্যাচের সিঁড়ি থাকবে 10টা, একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রোম। শেষ। নেক্সট ক্লাসে ভাইয়া আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে কি পড়াবো? রেপ্লিকেশন পড়াবো, রেপ্লিকেশন। তোমাদের নেক্সট ক্লাসে আমরা পড়বো রেপ্লিকেশন, তারপরে শিখবো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, অধ্যায়টা শেষ হবে। বুঝতে পারছো? ওকে, তো ঠিক আছে ভাইয়া, যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে ফেলিও। আর সব থেকে ভালো হয় যদি তোমরা 2-3 জন ফ্রেন্ড মিলে একসাথে ভর্তি হও, তাহলে এখান থেকে আরও কিছু ডিসকাউন্ট করে দিব, ঠিক আছে? ওকে, আজকে এ পর্যন্তই। আর শোনো, শুধু এটা নয়, আরেকটা ফিচার বলতে ভুলে গেছি। আমাদের প্রত্যেকটা ক্লাসের পর আমি পেইড গ্রুপে হচ্ছে এমসিকিউ এক্সাম নেই।
আজকে যা যা পড়াইলাম এই যে এগুলাই হচ্ছে তোমার এমসিকিউ এক্সামে থাকবে, বুঝছো? মানে তোমার সাথে সাথে পড়া কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।